সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ইমরান হোসাইন, সঙ্গে আছেন দৈনিক সমকালের বিশেষ সংবাদদাতা রাজীব আহমেদ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 4 ফেব্রুয়ারি 2026। শেখ হাসিনার শাসনামলের 15 বছরে শুধুমাত্র আজকের এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্যু কলঙ্ক, ছাত্রলীগের কোন্দলের শিকার সাধারণ শিক্ষার্থী। 2011 পরিবহন খরচের অজুহাতে ডিজেলের মূল্য বৃদ্ধি। 2012 সংকট উত্তরণে সার্বভৌম ঋণ নিচ্ছে সরকার। 2013 কসাই কাদেরের অপরাধে কাদের মোল্লার রায় হলে জনগণ মেনে নেবে না। 2015 নারায়ণগঞ্জ দখলের ঘোষণা শামীম ওসমান ও আওয়ামী লীগের। 2016 পুলিশের বিরুদ্ধে এবার পোড়ানোর অভিযোগ। 2017 আবার হানাহানিতে আওয়ামী লীগ, গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু। 2018 চট্টগ্রামে বেপরোয়া ছাত্রলীগ, চিন্তিত আওয়ামী লীগ। 2019 ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি, মহাজোটের শরিক জাসদের কবুল। 2021 একনেকে প্রধানমন্ত্রী, কাদের গাফিলতিতে বাড়ে প্রকল্প ব্যয়, সিদ্ধান্ত নেন। 2022 সিরাজগঞ্জে যুবদল নেতা আলী আকবর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন। 2024 তরুণদের শতকরা 41% কাজে নেই, শিক্ষায়ও নেই। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি ইমরান হোসেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি 2010 সালের একটি খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলঙ্ক, ছাত্রলীগের কোন্দলের শিকার সাধারণ শিক্ষার্থী। এই ক্যাম্পাসের যে অস্থিরতা বা ক্যাম্পাসের যে এই কমন রুম বা নানান ধরনের নিপীড়ন, নির্যাতন বা চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনেক কিছু দেখেছি, বা হল দখল, হলে ভিন্ন মতের কাউকে ক্যাম্পাসে অবস্থান করতে না দেয়া। এই পরিবেশ কেন করতে হয় আসলে? ক্যাম্পাসে তো সকল মত পথের শিক্ষার্থীরা থাকবার কথা। বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সবচেয়ে বড় যে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছিল 1974 সালে 7 মার্ডার, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের ফসল ছিল। তারই ধারাবাহিকতায় বেসিক্যালি ক্যাম্পাসে প্রভাব বিস্তার করার যে রাজনীতি, অপরাজনীতি বলা যায় সেটাকে, সেটা ছিল এবং গত 16 বছরে তো সেটার চূড়ান্ত সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। তারই ধারাবাহিকতায় আপনার 2010 সালে আমরা দেখেছি যে আবু বকর সিদ্দিক হত্যাকাণ্ড সহ সম্ভবত 2014 সালের রিপোর্ট অনুসারে, প্রথম আলো রিপোর্ট অনুসারে, যে বিগত 6 বছরে প্রায় 39 জন ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে নিহত হয়েছিল। সো এইটা হচ্ছে যে আসলে মানে ক্যাম্পাসকে দখলে রাখা রাজনীতি, জাতীয় রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দখল খুবই গুরুত্বপূর্ণ। মানে ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দল আবার কি? আমাদের যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি সংগঠিত হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা জাতীয় রাজনীতির এত বেশি প্রভাব ছাত্র সংগঠনগুলোর উপর ছিল যে সেইখানেও ক্ষমতার দ্বন্দ্ব, সেখানে নেতৃত্বের দ্বন্দ্ব,
সেইখানে টেন্ডারবাজি বা চাঁদাবাজি, ক্যাম্পাসের নিয়ন্ত্রণ, এগুলোর কারণে স্বার্থ সংশ্লিষ্ট কারণেই সেখানে হত্যাকাণ্ড বা বিভিন্ন শৃঙ্খলা সংগঠিত হতো। দৃশ্যমান হয়ে ওঠে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসগুলোতেও দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনে এরই কি প্রভাব বা এরই প্রতিফলন ঘটলো কি? 5ই আগস্টের পরে কিছু গুণগত পার্থক্য আছে, এখন ক্যাম্পাসে কিন্তু সহাবস্থান আছে। আপনি দেখেন যে ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কারচুপির অভিযোগ আনার পরেও একটা সহনশীলতা আমরা দেখেছি। সেখানে তা নিয়ে সংঘর্ষ, তা নিয়ে চরম আকার কোনো মানে সংঘর্ষই হয় নাই ইনফ্যাক্ট। সো এটা আমার মনে হয় যে পরিবর্তন হয়েছে এবং আমরা আশা করি পরবর্তীতেও এটা আরো ডে বাই ডে উন্নতি হবে। এই চিত্র জাতীয় রাজনীতিতেও আমরা দেখব। জাতীয় রাজনীতি যেহেতু আপনি বলছেন যে এটা অনেক বেশি প্রভাব বিস্তার করে বা প্রভাব নিঃসন্দেহে আমরা এই যে 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই ছিল। জাতীয় রাজনীতির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা সেটা তো অনস্বীকার্য। জাতীয় রাজনীতি আমরা চাই, যদিও আমরা 5ই আগস্টের পরে জুলাইয়ের শক্তি তাদের মধ্যে অপরায়ণের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি এবং এটা আসলে আমাদেরকে ত্যাগ করতে হবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমাদের মূলত জাতীয়ভাবে অভ্যন্তরীণ এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে কারা আমাদের বন্ধু, কারা আমাদের শত্রু, তাদের আমরা যদি আবারই অপরায়ণের রাজনীতিতে অভ্যস্ত হয়ে যাই, আমাদের প্রতিদ্বন্দ্বিতাকে যদি আমরা শত্রুতায় পর্যবসিত করি, তাহলে কিন্তু সেই শত্রুতার ফাঁকগুলি কিন্তু আবার আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি শুরু হয়ে গেছে। সেটা শুরু হয়ে গেছে, সেটার বিভিন্ন ফলাফল এখন দেখা যাচ্ছে। নির্বাচনে শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য আমাদের যে পরিমিত বোধ থাকা দরকার ছিল ভাষার ব্যবহারে, শব্দের ব্যবহারে, সেটা কিন্তু আমরা দেখছি না। আমরা ফ্যাসিবাদী কায়দায় যেভাবে যেসব শব্দ চয়ন করা হতো আমাদের মধ্যে, তার মানে শুরু হয়ে গেছে অলরেডি ধীরে ধীরে। এটা বিপজ্জনক, সেটা করা যাবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, এনসিপি সহ যত রাজনৈতিক দল আছে সবার মধ্যে ন্যূনতম একটা সহনশীলতা থাকতে হবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরমত সহিষ্ণুতা, এগুলো থাকতেই হবে। সেখানে সংকট দেখা দিচ্ছে। 5ই আগস্টের পরে আমরা বিনয়ের রাজনীতি করব, আমরা 5ই আগস্টের পর আমরা সহনশীলতার রাজনীতি করব, আমরা সমালোচনা করব, সবই করব, কিন্তু সেখানে পরিমিতি বোধ থাকতে হবে, শব্দচয়ন থাকতে হবে, সেখানে শ্রদ্ধাবোধ থাকতে হবে। সেটা সংকট আছে। আমরা যদি জামাত ইসলামের দিকে দেখি যে আমরা 5ই আগস্টের পরে বিএনপির সাথে তাদের যে সম্পর্ক সেটার অবনতি ঘটেছে শুধুমাত্র এই ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করার কারণে। কিন্তু সেটা মনে হয় কাম্য না। কারণ হচ্ছে যে আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে 15-16 বছরের যে লড়াই, সেই অভিজ্ঞতা যদি আমরা দেখি, সেইখানে যেই ধরনের শব্দচয়ন আমরা করতাম সেটা জামাত ইসলামের কর্মীদের মধ্যে অনলাইনে অফলাইনে আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে কাম্য না। আমরা বিএনপি সমালোচনা করব, তারেক রহমান বা কেউ সমালোচনার ঊর্ধ্বে না, কিন্তু শব্দচয়ন সেইখানে কতটুকু করব, কোন ধরনের ভাষার ব্যবহার করব, সেটার মধ্যে কিন্তু নিহিত আছে আমাদের এই যে অপরায়ণের রাজনীতি। সেটাই বলতেছিলেন। বিএনপিরও তাদের সংগঠনকে নিয়ন্ত্রিত করতে পারা উচিত, তারা বড় সংগঠন, সেখানে তাদের সংকট আছে। 5ই আগস্টের আগে আমাদের যার যে অবস্থান ছিল আমরা সেখানেই থাকি। জনগণ যাকে পছন্দ করে, যাকে ভোট দেয়, একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা নতুন সরকার পাবো, তারাই আমাদের, আবার সরকারি দল বিরোধী দল সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবো। দ্যাট শুড বি আওয়ার পলিটিক্স। সরকারি তো দল থাকে না, সরকারের তো কোনো দল হয় না। যারাই সরকার, মানে সরকার তো সকল জনগণেরই, তারপর তো একটা মানে সরকারি যারা সরকার গঠন করে সেই দলের কথা বলতেছে, এবং যারা বিরোধী দল থাকে, উভয়ই মিলেই সরকার মূলত গণতান্ত্রিক ব্যবস্থায়, সংসদীয় ব্যবস্থায়। কিন্তু আমাদের তো আসলে ক্ষমতার চর্চা এমনভাবে আমরা করি, মনে হয় যেন বিরোধী দলে যারা থাকে তাদের অধিকার থাকে না, যেটা গত 16 বছরে ছিল। কিন্তু আমার ধারণা তার পূর্বে যদি আমরা দেখি 91 অন্তত 2001 পর্যন্ত, সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিরোধী দলেরও কিন্তু একটা শক্তিশালী ভূমিকা থাকে, সরকারের ক্ষমতার অংশীদার তারাও হয়। কিন্তু আমাদের সেই রাজনীতি করতে হবে যাতে আমরা বিরোধী দলে বসারও মানসিকতা থাকে, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আমরা যাতে সমস্ত নৈতিকতা বিসর্জন না দিই, আমরা যাতে অপরায়ণের রাজনীতি না করি, আমরা যাতে ভুলে না যাই 16 বছর কি হয়েছিল এদেশে, আমরা যাতে ফ্যাসিবাদী শক্তির, আধিপত্যবাদী শক্তির এবং সাম্রাজ্যবাদী শক্তির আবার ক্ষেত্র বাংলাদেশকে তৈরি না করে ফেলি ক্ষমতা যাওয়ার জন্য শুধু। রাজীব আহমেদ, একই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই, পরে আপনার কাছে আরও প্রশ্ন আছে আমার। একটা বিষয় যেটা হচ্ছে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তো শুধু সরকার ক্ষমতায় যায় না, জনগণ শুধু সরকার নির্বাচিত করে না, জনগণ বিরোধী দলকে নির্বাচিত করে। একই সঙ্গে জনগণ ঠিক করে কে সরকারে বসবে, কে বিরোধী দল বসবে। তো আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে যেটি হয়েছে যে উইনার টেক্স ইট অল, যে সরকারে যায় সমস্ত ক্ষমতা তার হাতে চলে যায়। এখানে বিরোধী দলের আর কোথাও কোনো রকম কোনো স্পেস থাকে না। এই কারণেই তো আমরা এই পরিস্থিতির মধ্যে পড়ছি। এবং গত 15 বছর বা 16 বছর যে সময়টা বলেন যে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি, আবার
সরকার একের পর এক বোগাস নির্বাচন দিয়ে সরকার গঠিত হয়েছে। আমরা যে এটা একটা বলবো, এটা একটা ব্ল্যাক হোলের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। এখান থেকে বেরোয় আসার পথ হচ্ছে ইলেকশন, এবং ইলেকশন না, ফেয়ার ইলেকশন। এখন ইলেকশনটা কীরকম হইতে হবে, যে ইলেকশনের ফলাফল অ্যাকসেপ্টেবল সবার কাছে হবে। অনেকে বলবেন যে শতভাগ অ্যাকসেপ্টেবল বা 46,000 কেন্দ্র। হ্যাঁ, আমি জানি যে এটা বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে, নির্বাচনী রাজনীতিতে টুকটাক সহিংসতা, কিছু ম্যালপ্র্যাকটিসের অভিযোগ আসবেই। কিন্তু দেখেন 91-এর নির্বাচনের পরে আওয়ামী লীগ নানান রকম অভিযোগ করছে, 96-এর নির্বাচনের পরে বিএনপি নানান রকম অভিযোগ করছে, কিন্তু এইসব অভিযোগ কি পাবলিক আয়ে কোনো রকম কোনো গ্রহণযোগ্যতা পাইছে? পাবলিক জানতো যে ইলেকশন ক্রেডিবল হয়েছে। এইরকম একটা ক্রেডিবল ইলেকশন বাংলাদেশের লাগবে। এই বাংলাদেশ যে সংকটে পড়েছে, যদি আমাদের নির্বাচনটা ক্রেডিবল না হয়, তাহলে আমাদের সেই ক্রেডিবল ইলেকশনের পরে যদি সেই পুরনো চর্চায় আবারও ফিরে যাই আমরা। শুনেন, এক নম্বর বিষয় হচ্ছে ইলেকশন যদি ক্রেডিবল হয়, তাহলে আপনি পুরনো চর্চায় খুব সহজে ফিরতে পারবেন না। কারণ নির্বাচন যদি কারচুপি মুক্ত হয়, তাহলে আপনি জনগণের সামনে যতই বলেন যে আমাকে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, শেখ হাসিনা একবার সূক্ষ্ম বলেছে, স্থূল বলেছে, কোনো কাজ হয়েছে? কাজ কিন্তু হয় নাই। উনি ওনার কথা বলতে পেরেছেন যে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি। তো যদি নির্বাচন ভালো হয়, তাহলে আপনি আস্তে 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 এই সমস্যা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। আমরা যদি আশা করি যে 5 আগস্টের পর আমাদের যে বিপুল প্রত্যাশা ছিল যে আমরা একদিনে বেরিয়ে যাব, বাংলাদেশ একদিনে, 1 বছরে বা 2 বছরে সমস্যা থেকে বেরিয়ে আসার মতো পর্যায়ে নেই। সমস্যা কিছুটা হলেও বেরোতে পেরেছি। আমার কাছে মনে হচ্ছে সমস্যা থেকে আমরা বেরোতে এখনো পারি নাই। সমস্যার মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। এখন আমাদের জন্য এই জায়গা থেকে বেরোয় যাওয়ার এসকেপ রোড হচ্ছে আপনার একটা ভালো ইলেকশন হলে যে তাহলে আমরা মোটামুটি বেরোয় আসলাম। তারপরেও যে আপনি সব ঠিক হয়ে গেল তাও কিন্তু না। এটা কিন্তু মানে সুষ্ঠু নির্বাচনটা হচ্ছে শুধুমাত্র প্রথম ধাপ। আপনি এখান থেকে বের হওয়ার, তারপর আপনাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আপনার এখানে যে আমি এই জন্য বলতেছিলাম যে আবার একটা জিনিস, আমি যে খাতে কাজ করেছি দীর্ঘ বছর, 2021 সালের একটি খবর, আমি এই প্রশ্নটি করতে চেয়েছিলাম যে একনাকে প্রধানমন্ত্রী এবং কাদের গাফেলতিতে প্রকল্পের ব্যয় বেড়ে যায়। এই যে আমি এটা নির্বাচনের সঙ্গে রিলেট করে বলি, বিরোধী দলগুলো সরকারের পাতানো বিরোধী দল ছিল। বিরোধী দলগুলোর কারণেই সরকার যা খুশি তা করেছে। পার্লামেন্টারি কমিটি, স্ট্যান্ডিং কমিটি কেউ কিছু দেখে নাই। 2016 সালের ঘটনা, ঢাকা সিলেট হাইওয়ে, এটার কাজ হবে। 2 লেন আছে, 2 লেন থেকে 6 লেন উন্নীত হবে, 4 লেনের মূল লেন আর 2 পাশে সার্ভিস লেন। এখানে এটা নিয়ম শুরুতে প্রচেষ্টা ছিল চীনের একটি কোম্পানির সঙ্গে G2G ঋণের মাধ্যমে প্রজেক্টটি করা হবে। তৎকালীন অর্থমন্ত্রী উনি ডিও দিয়েছেন সচিবকে, সড়ক সচিব তখন ছিলেন MN সিদ্দিকী, যে ওই চাইনিজ কোম্পানিকে কাজ দিতে হবে। ওই চাইনিজ কোম্পানির বাংলাদেশি এজেন্টকে ডক্টর AK আব্দুল মোমেন। এই চাইনিজ কোম্পানি কোট করে 16,000 সামথিং কোটি টাকা, আর রোডস অ্যান্ড হাইওয়ে দিতে চায় 10,000 কোটি টাকা। টেন্ডার হবে না, G2G ঋণ যেহেতু নেগোসিয়েশনের মাধ্যমে কাজটা হবে। তারপরে তিনি মোমেন সাহেব ছিলেন, তিনি সচিবকে অকথ্য ভাষায় ইমেল করেছে, টাকা দিয়ে কাজ দিচ্ছে না, 14,000 15,000 কোটি টাকা। পরে আবার চাইনিজ কোম্পানি কিছু ব্যয় কমিয়ে 14,000 কোটি টাকা করেছিল। মানে রোডস অ্যান্ড হাইওয়ে ছিল 12,000 কোটি টাকা, 2,000 কোটি টাকার গ্যাপ, 1855 কোটি টাকা এক্সাক্ট নাম্বার। তো উনি ইমেল করেছে, এই টাকা কি ওনার বাবার? এই টাকা দেশের। এই 1855 কোটি টাকাতে রাজি হয়ে গেলে অসুবিধা কি? মানে মাত্র 1855 কোটি টাকা বাড়তিতে রাজি হলে অসুবিধা কি? এইরকম একটা পরিস্থিতি আমাদের তৈরি হয়েছিল। এবং আরও আনফর্চুনেট হচ্ছে, এই লোক পরবর্তী সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, এবং এই লোক এখন বিদেশে বসে বসে আমাদেরকে ডেমোক্রেসি, সততার গল্প শোনাচ্ছে, মানবাধিকারের গল্প শোনাচ্ছে না। যিনি বাংলাদেশে একসময় বিদেশি কোম্পানির ব্রোকার ছিলেন, এজেন্ট বা ব্রোকার যেটাই বলেন ছিলেন, উনি এখন বিদেশ বসে বসে আমাদের শোনাচ্ছে ডেমোক্রেসি, হিউম্যান রাইটসের কথা। এবার শোনেন প্রকল্প ব্যয় কিভাবে বাড়তো। এটা একটা চক্র, নেক্সাস। স্বপন ভট্টাচার্যের কথা আপনার মনে আছে কিনা? স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছিলেন। মিল্ক বিটার একটা প্রসেসিং প্লান্ট হবে যশোরে। তো উনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের সমবায় প্রতিমন্ত্রী, সমবায় হিসাবে মিল্ক বিটা ওনার আন্ডারে। যশোরে যে জায়গায় প্রজেক্ট হবে, ওই জায়গায় উনি ওনার ছেলের নামে আগেই 70 একর জমি কিনে রাখছে বিলের মধ্যে। তারপর উনি সেট করছেন যে এই জায়গায় প্রজেক্ট হবে। আচ্ছা, 5,000 টাকা 6,000 টাকা শতাংশের যে জমি, সেগুলো যখন দলিল করার সময় এগুলো 50,000 60,000 টাকা করে দাম দেখাইছে। কেন? আবার যখন একোয়ার হবে তখন সে 3 গুণ দাম নেবে সরকারের কাছ থেকে। প্রজেক্ট কস্ট শুরুতেই বেড়ে গেল। আপনার মনে আছে হয়তো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, সেইখানে মেঘনার চরের কাছে বিশ্ববিদ্যালয়ের জন্য আগে জায়গা সেট করা হয়েছে। প্রজেক্ট কিন্তু তখন হয়নি, আগেই ঠিক করা হয়েছে বিশ্ববিদ্যালয় কোথায় করবে। তারপরে সেই জায়গায় ডাক্তার দীপুমনির যিনি ভাই সেলিম সাহেব, উনি ওই এলাকার সম্পূর্ণ জায়গা কিনেছেন,
কেন জায়গা সেলিম চেয়ারম্যান ভাই না, 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 উনি একজন সেলিম চেয়ারম্যান আছে, ওনার একজন ভাই ডক্টর ওয়াজুদুর রহিম টিপু। হ্যাঁ, টিপু উনি ওই জায়গার নাম দিলেন টিপুনগর। তারপর সেই জায়গায় সরকার রিকোয়ার করলো, যেই জায়গায় নদী ভাঙ্গনের প্রবল আশঙ্কা রয়েছে, আপনি আজকে বিশ্ববিদ্যালয় করলে কালকে এটা ভেঙে চলে যেতে পারে নদীতে, শুধুমাত্র তাদের এই আপনার এই আর্থিক সুবিধা নেওয়ার জন্য এই কাজগুলো করেছে। সেকেন্ড আরেকটা বিষয় যেটা হচ্ছে, প্রজেক্ট চাপিয়ে দেওয়া হতো উপর থেকে। ধরেন বাংলাদেশ রেলওয়ের আপনার কোচ এবং ইঞ্জিনের ব্যাপক সংকট আছে, প্রচুর, এটা অনস্বীকার্য, লাগবেই। কিন্তু ধরেন আপনি ইঞ্জিন কিনবেন, আগে থেকেই পিএমও থেকে ঠিক করে দেওয়া হচ্ছে অমুক জায়গা থেকে ইঞ্জিন কিনতে হবে। এইভাবে প্রজেক্টের শুরুতে হতো, তারপর হতো কমিশন বাণিজ্য, এইভাবে আস্তে আস্তে প্রজেক্টের কষ্ট বাড়তো প্রত্যেকটা প্রজেক্টে। আপনি আমার বলেন যে গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, এ বিষয়ে কোনো বিতর্ক নেই, অনেক বড় বড় প্রকল্প হয়েছে। কিন্তু আপনি যেই প্রায় 22 লাখ 23 লাখ কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য খরচ করা হয়েছে 15-16 বছরে, আপনি কি সেই উন্নতিটা দেখতে পান বাংলাদেশে? আমাদেরকে এখন বড় বিষয় হচ্ছে যে আগামী সরকারের সময় এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ সেটা তো আমরা সবাই বুঝি, বেরিয়ে আসতে হবে, কিন্তু আমরা বের হতে পারি না কেন? এর জন্য দরকার শক্তিশালী বিরোধী দল, যারা পার্লামেন্টারি কমিটিতে থাকবে, যারা এই পুরো জিনিসটা ওয়াচ করবে, যারা জনগণের বিরোধী দলের কাজ কি। কিন্তু পরবর্তী সরকার তো জাতীয় ঐক্যমত্য না, সরকার, জাতীয় ঐক্যমত্য সরকার হলে বাংলাদেশের জন্য এটা খুবই খারাপ হবে, এটা বাংলাদেশের জন্য ভালো হবে না, আমি সবসময় মনে করি। কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে মানুষ বিরোধী দলকে কেন নির্বাচিত করে? বিরোধী দল তার পাহারাদার, আর সরকারি দল হচ্ছে তার সেবক, ইমপ্লিমেন্ট। হ্যাঁ, সরকারি দলটা সে নিয়োগ দিচ্ছে, আর বিরোধী দলের দায়িত্ব দিচ্ছে যে তুমি এর ওয়াচে রাখবা, এ কি কাজ করে, এর উপরে নজরদারি রাখবা। তো যদি নজরদারি রাখার লোক আর কর্মচারী যদি মিলে যায়, তাহলে কিন্তু আরেক বিপদ। এটা পার্লামেন্টারি জনগণের সম্পদ খোয়া। হ্যাঁ, জনগণের সম্পদ খোয়া। কারণ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে যে বিরোধী দলের 5 জন আছে, সে দেখবেই না কি হচ্ছে, সে তাকাবেই না ওইদিকে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো কেন আছে? ব্রিটেনে যখন করা হয়েছিল, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কি কোনো ক্ষমতা আছে, কোনো এক্সিকিউটিভ পাওয়ার আছে? নো, দে ডোন্ট হ্যাভ। তারা মিনিস্ট্রির কোনো এক্সিকিউটিভ কাজে হাত দিতে পারে না, সমস্ত কাজ মন্ত্রী এবং মন্ত্রণালয় করে। তারা শুধু দেখে, ওভারসাইট করে যে এখানে কি হচ্ছে। তারা প্রয়োজন হলে কাগজপত্র তলব করতে পারে যে কি কাজ করেছো, হিসাব দাও। তারা জনগণের পক্ষ হয়ে হিসাব নেয়। কিন্তু আমাদের যে সমস্যাটা হয়েছিল, একটা সত্যিকার বিরোধী দল না থাকার কারণে বাংলাদেশে এখন ভাই সরকার না, আগামী দিনে সত্যিকারের বিরোধী দল দরকার, শক্তিশালী, যারা সরকারকে প্রতিনিয়ত প্রতি মিনিটে অ্যাকাউন্টেবল রাখবে আমাদের এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য। আপনারা যদি সত্যিকার রাজনীতিতে কি সেই প্রবণতা দেখছেন? না, আমি সেই প্রবণতা দেখতে পাচ্ছি না। কেউই বিরোধী দলের চেহারা চাইতে রাজি না, এবং সবার মনে হচ্ছে যে এই নির্বাচনই পৃথিবীর শেষ নির্বাচন, এই নির্বাচনের পরে কিয়ামত হয়ে যাবে, এইবার যাইতে না পারলে এরপর কিয়ামত পর্যন্ত আপনার ক্ষমতায় যেতে পারতেন। রাজনীতিতে রাজীব আহমেদ এই মুহূর্তে কোন জিনিসটা শূন্যতা সবচেয়ে বেশি দেখছেন? আমরা এত ভোগান্তির পরে একটা উত্তরণ চাই, কিন্তু কোনো কি শূন্যতা দেখেন? আমি একটা সংকট দেখেছি, সেটা হচ্ছে যে সবাই ক্ষমতায় যেতে চাচ্ছে। ক্ষমতায় গেলে কি হবে? আচ্ছা, ক্ষমতায় যাওয়ার যে মানে রাজনৈতিক দল গঠনই করে ক্ষমতায় যাওয়ার জন্য, তার আদর্শ বাস্তবায়ন করে, এর মধ্যে কোনো রকম কোনো অপরাধ নেই। কিন্তু একটা বিষয় হচ্ছে সবাই ক্ষমতায় যেতে চাচ্ছে, এর জন্য তারা যে কোনো কিছু প্রস্তুত, এইটা হচ্ছে মুশকিল। মানে এট এনি কস্ট, তার মানে cost। সর্বোচ্চ মূল্য দিয়ে হলেও, সর্বোচ্চ মূল্য তো সর্বোচ্চ মূল্য যদি দেশটা হয়, আমার সর্বোচ্চ মূল্য যদি গণতন্ত্রটা হয়, এটাই আমার কাছে সবচেয়ে বড় আশঙ্কার কথা, মানে আশঙ্কা মনে হয় যে কেন সবকিছু বিসর্জন দিয়ে যেতে হবে, বা কেন যেতেই হবে? ভাই, আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আসেন, আজকে না হয় কালকে যাবেন, এবং এই নির্বাচনই তো জীবনের শেষ নির্বাচন না, এরপরে আপনি আরও নির্বাচন আসবে ভবিষ্যতে। এবং আমাদের এখন একটা একটা দায়িত্বশীল সরকার এবং জবাবদিহিতা আদায় করতে পারবে এরকম একটা শক্তিশালী বিরোধী দল দরকার, এবং জবাবদিহিতা করবার মানসিকতাও তো প্রয়োজন মানে সরকারের। বিরোধী দল যদি শক্তিশালী হয়, বিরোধী দল যদি এনাফ নাম্বার নিয়ে পার্লামেন্টে যায়, এবং সে সরকারের অ্যাকাউন্টেবল রাখতে পারবে। 5 আগস্টের পর এই পরিবর্তনটুকু বাংলাদেশে অন্তত এসেছে, সরকার যা খুশি তা করবে, ওই দিন কিন্তু চলে গেছে। আপনি এখন দেখবেন যে মানুষের কোনো কিছু পছন্দ না হলে সে সরাসরি বলে দিচ্ছে, সেই দিন কিন্তু এটি 12 তারিখের পরে পারবে, সেই পরিবেশ থাকবে। এইটা এনশিওর করার দায়িত্ব, মানে সে এনশিওর, এটা আদায় করার দায়িত্ব হচ্ছে বিরোধী দলের। সে যদি এই জায়গাটা অব্যাহত রাখে, যে জবাব দিতে হবে। আমরা তো বিগত রেজিমে দেখেছি, জবাব চাইলেই গুলি, উত্তরে গুলি পেয়েছি, উত্তরে গুম। ওইখানে ওই সরকারের সঙ্গে আসলে ওটা এমন একটা ফাসিস্ট সরকার, আমরা কি সেই মাইন্ডসেট চেঞ্জ করতে পেরেছি? এই আশঙ্কা আমার মধ্যে আছে যে সেই মাইন্ডসেট পরিবর্তন হবে কিনা। কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি গুমের পক্ষে আনার সামাজিক সম্মতি নাই,
গুলির পক্ষে এখন আর সামাজিক আগেও সামাজিক সম্মতি ছিল না, সমাজ কথা বলতে না, পারেনি, আমি সমাজ আমি- আমি- নির্বিকার আমি ছিল। আপনার সঙ্গে এই জায়গায় তীব্রভাবে দ্বিমত করতেছি। আগে সামাজিক সম্মতি ছিল, সমাজের একটি কালচারাল এলিট যে অংশটা আছে, এস্টাবলিশমেন্ট যে অংশটা ছিল, তারা যে কোনো একটা গুমকে নানানভাবে ফ্রেমিং করে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করতো, যে কোনো একটা গুলির ঘটনাকে বৈধতা দেওয়ার চেষ্টা করতো, যে স্টেটকে রক্ষার জন্য গুলি করা ছাড়া কি করার ছিল। তো ভবিষ্যতেও তো এরকম একটা এলিট শ্রেণী জন্ম নিতে পারে যারা এগুলোকে, সব অপকর্মগুলোকে লেজিটিমাইজ করবে নানানভাবে। আমি সেই প্রবণতাও তো আমি আছে। একটা আশার কথা বলি যে এই শ্রেণী যে আপনি বলছেন ভবিষ্যতে তৈরি হবে না, তৈরি হয়ে গেছে এই এলিট শ্রেণী, কিন্তু আসার কথা হচ্ছে 5 আগস্টের সময় বা পরবর্তী সময়ে যে তরুণদের উত্থান ঘটেছে, এই তরুণদের ভয়েস এখন এত শক্তিশালী, তাদের ন্যারেটিভ যাই দেখ সেটা কয়েক মিনিটের মধ্যে ডিবাং করে ফেলছে। এখন তারুণ্য, জেনজি, সোশ্যাল মিডিয়ার কারণে তারা ওই যে কালচারাল এলিট যারা আছে তারা আর ওই অর্থে প্রাসঙ্গিক না। এখন পরবর্তী সরকারের সময় কি হবে সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু আমি আশা করি যে তারা সফল হবে না। ইমরান হোসাইন, জনগণের পক্ষে থাকার সুযোগ আছে? আমি আশাবাদী। আর একটু বলি যে আওয়ামী লীগের যে আমরা সবসময় infrastructural- আশাবাদীই থাকি, মানে কিন্তু আশাবাদী হওয়া আমাদের ছাড়া আশা তো- পূরণ হয় না। আশাবাদী হওয়া ছাড়া তো আসলে আপনি মানে জীবনযাপন করতে পারবেন না, কিন্তু নৈরাশ্যবাদী হয়ে আমাদের তো পূরণ হয় না। না। কিন্তু আমার মনে হয় কিছু আশাব্যঞ্জক বিষয় আছে। আমি একটু ভাইয়ের রেফারেন্স দিয়ে বলি যে আওয়ামী লীগের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এটা বেসিক্যালি আওয়ামী লীগের দুর্নীতির স্মারক, এটাকে ডেভেলপমেন্ট বলা যায় না, এক নম্বর। সেকেন্ড হচ্ছে যে আপনি পলিটিক্যাল কালচারের যে পরিবর্তন আমি মনে করি হচ্ছে, এই যে সংস্কারের মধ্যে যেসব বিষয় আছে এগুলো তো ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। যদিও এখানে বিএনপির কিছু নোট অফ ডিসেন্টের বিষয় ছিল যেগুলো বাদ দেওয়া হয়েছে, তো হোয়াট এভার একটা কালচারাল চেঞ্জ আপনাদের মধ্যে আসবে, পলিটিক্যাল চেঞ্জও আসবে। ইভেন আপনার নতুন আরেকটা ফ্যাসিবাদী শক্তি বা স্বৈরতান্ত্রিক শক্তি বাংলাদেশে উদ্ভব ঘটবে কিনা ইমিডিয়েট, সেটা নিয়ে আপনি আশঙ্কা প্রকাশ করেন। আমার মনে হয় যে ওইটার যে না, ফ্যাসিবাদ তো ঘোষণা দিয়ে আসে না, ফ্যাসিবাদ তো হচ্ছে মানে মতামত মেনে নিতে বাধ্য করা। সেটাই আমি বলতেছি যে আমরা যদি অতীত দেখি সেই বাংলাদেশের, মানসিকতা থেকে কিন্তু আমরা বেরোইনি। যদি বেরোতাম তাহলে আপনাদের মতো আলোচকরা আপনারা কথায় কথায় মব শব্দটি সামনে ঠেলে দিতেন না। না, এটা হচ্ছে যে এখন 5 আগস্টের পরে আসলে এই ধরনের বিপ্লব পরবর্তী যে পরিস্থিতি থাকে সেই তুলনায় আমি মনে করি যে বাংলাদেশে যে ধ্বংসাত্মক পরিস্থিতি হওয়ার কথা ছিল সেটা হয়নি। এটা আমাদের জন্য আল্লাহর অশেষ রহমত ছিল, আরও ব্যাপক ভিত্তিক হইতে পারতো। আওয়ামী লীগের লোকজনই তো আশঙ্কা প্রকাশ করেছিল তাদের লক্ষ লক্ষ লোক মেরে ফেলা হবে, কিন্তু সেটা হয় নাই। সামাজিক যে বন্ধন আওয়ামী লীগ নষ্ট করে দিয়ে গেছে সেটাই কিন্তু আবার আস্তে আস্তে রিইনস্টল হচ্ছে। কোথায় রিস্টোর? আমার কাছে যেটা মনে হয় যে ধরেন আপনি দেখেন মানে আওয়ামী লীগের যদি সেটি হয়, সামাজিক সম্প্রীতি যদি রিস্টোর হতে থাকে, তাহলে সামাজিক সংঘাতগুলো কেন দেখছি এখন? খবরের কাগজ খুললে তো আমরা প্রতিনিয়ত সংঘাত। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার ব্যাপারে যে তাদের সফলতার মাত্রা আসলে একটু তুলনামূলকভাবে কম। আমার কাছে যেটা মনে হয় যে আরো স্ট্রিক্ট হইতে পারতেন মানে তারা এই এই যে জায়গায়। সংঘাত বা সহিংসতা, এগুলো তো বাইরে থেকে কেউ এসে করছে না, না, এখানে এই সমাজের মানুষগুলোই তো করছে। এই সমাজের মানুষগুলোই করছে, তবে বাইরের উস্কানি আছে, উস্কানিতে কান্ত এই সমাজের পৃষ্ঠপোষকতা লোক আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে আমাদের ধরেন আমি যেটা বলতে চাচ্ছি যে যদি নির্বাচিত সরকার আসে তখন আপনি যে চেইন অফ কমান্ড কন্ট্রোল স্টাবলিশড হবে সেটা এখন নাই, এটা একটা দিক। আর নতুন স্বৈরতান্ত্রিক ব্যবস্থার উত্থান আপাতত ঘটবে না। আমার কাছে যেটা মনে হয় যে ওটার জন্য যে উর্বর ক্ষেত্র দরকার সেটা এখন আর নাই। নতুন এখানে জবাবদিহিতা করতে বাধ্য এখন আমরা। জবাবদিহিতা করতে বাধ্য। আমি যদি আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় শুনেছি ঘুষ চাইলে ঘুষই দিন, কোনো ঘুষির খবর তো পাইনি, বরং ঘুষের খবর বেড়েছে। আসলে এটা আমাদের সমস্যাগুলো বহুমাত্রিক। ধরেন আমরা যেখানে আমাদের তরুণ ছেলেরা তারাও কিছুটা যেভাবে আরও বিনয়ী আরও সৎ হওয়ার আমাদের প্রত্যাশা ছিল সেটা তারা করতে পারে না, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তো এটা বহুমুখী সমস্যা। এটা আসলে 15-16 বছরের যে অনৈতিক শাসন, অনৈতিকতা আমরা প্রতিদিন দেখেছি টিভিতে। মানে সত্য কথা মানে দিনের বেলা বলতো আমাদেরকে, এখন রাতে বলতে এখন দিন, আমরা সেটা মেনে নিতাম। এই যে তো পাল্টে দিয়ে, হ্যাঁ, ঈদের দিনও পাল্টে দিয়েছে। এই যে অনৈতিকতার চর্চা সেটা তো থেকে বেরিয়ে আসার জন্য তো আমাদের সময় লাগবে। আমাদের মানে শিক্ষা, আমাদের নৈতিক শিক্ষা এগুলোর ডেভেলপমেন্ট দরকার। আমি বলতেছি যে কেন ঘটবে না, আমি প্রশ্নে বারবার যাচ্ছি যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। কারণ হচ্ছে যে আপনি ধরেন আওয়ামী লীগ তাদের সংবাদপত্র, তারপরে কালচারাল লিডারদের সমর্থন, একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের যে সমর্থন, নতুন যারা ক্ষমতায় আসবে তাদের ক্ষেত্রে এই ধরনের সমর্থন নিরঙ্কুশ কেউ পাবে না। প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে এখন যে পরিমাণ জবাবদিহিতা এস্টাবলিশ করা হয়েছে, এইটা আসলে আওয়ামী লীগ তো চেষ্টা করেছিল এটাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের আইসিটি জন্য তো অ্যাক্ট, হ্যাঁ, কিন্তু ওই সেটা তো রিফর্ম করা হচ্ছে এবং সেটা আগের মতো কখনোই অতটা নিবর্তনমূলক হবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। এবং সেই সংস্কার অলরেডি হচ্ছে। রাজীব আহমেদ, আরেকটি খবর 2011 সালের পরিবহন খরচের অজুহাতে ডিজেলের মূল্য বৃদ্ধি, একই অজুহাতে পণ্যমূল্য, নিত্যপণ্যের মূল্যও বাড়ছে, এখনও বাড়ছে।
সিন্ডিকেটের কথা শুনেছি, সিন্ডিকেট এখনও আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে তাদের পক্ষে সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়, প্রকাশ্যেই বলেছে। ভবিষ্যতেও কি একই পথ? কাঁচা পণ্যের সিন্ডিকেট হয়, এটা আমি বহু বছর ধরে বলি যে এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা সম্ভব না। কাঁচা পণ্যে কখনোই সিন্ডিকেট করা সম্ভব না, কারণ সবজি আপনি স্টক করবেন, সবজি নষ্ট দ্রুত হয়ে যাবে, পচনশীল। হ্যাঁ, আপনি শেষ হয়ে যাবেন। শুধুমাত্র চিনি, চাল, ডালের মতো কিছু মাত্র পণ্যে আপনার সিন্ডিকেট করা সম্ভব। এখন একটা বিষয় যেটা হচ্ছে যে এই যে মূল্য বৃদ্ধি, বাংলাদেশ সবচেয়ে বেশি, সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি ইনফ্লেশন, 8% প্লাস। ভারতের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, কিন্তু ভারত ইনফ্লেশন এই মুহূর্তে 2-3 মধ্যে আছে। বাংলাদেশ এই ক্রাইসিসটাতে পড়েছে একটা মাত্র কারণে। সেই ক্রাইসিসটার কারণ হচ্ছে যে আমাদের ডলারের নিয়ে 2022 সালে যে তামাশা হয়েছে, যে বাজারে ডলারের রেট কে জানি সরকারকে বুঝিয়েছিল যে কোনোভাবে ডলারের দাম বাড়তে দেওয়া যাবে না। ডলারের দাম বা যখন মার্কেট মানে সরকারি রেট 84 টাকা, তখন ডলারের দাম 110 টাকা, 115 টাকা। সরকারি রেট 92 টাকা, ডলার কার্ব মার্কেটে ছিল 127 টাকা। আপনি ধরেন যে দাম কোনোভাবে আপনি 2023 সালে ফেরত যেতে পারবেন না। ধরেন যে 2023 সালে আপনি $1 দিয়ে 1 কেজি চিনি আনতেন, তো $1 দিয়ে 1 কেজি চিনির দাম তখন 84 টাকা দাম ছিল, তাহলে বাংলাদেশের মার্কেটে 84 টাকা। এখন ধরেন যে ওই আন্তর্জাতিক বাজারে চিনির দাম 10% কমে গেল, 10% কমলে 76 টাকা হওয়ার কথা, কিন্তু আপনি তো 76 টাকা পাবেন না, কারণ এখন আপনার ডলার হচ্ছে 122 টাকা, 122 টাকা, 122.5 টাকা। তো আমরা টাকার মূল্যমান হারানোর কারণে আমরা যে ক্রাইসিসে পড়েছি, এই জায়গা থেকে বাংলাদেশের জন্য বেরিয়ে আসার কোনো পথ নাই। এইটার সঙ্গে বাংলাদেশকে অ্যাডজাস্ট করতে হবে। কেন বেরিয়ে ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করতে হবে? কেন বেরিয়ে আসার পথ নেই? কারণ আপনি যদি বাংলাদেশ ব্যাংক যদি বেশি মাত্রায় ডলার কিনে টাকাকে শক্তিশালী করে, তাহলে আরেকটা ক্রাইসিস যেটা হবে, যিনি এই মুহূর্তে রপ্তানিকারক, উনি যে পণ্য রপ্তানি করতেছেন, রপ্তানির বিপরীতে উনি টাকা পাবেন কম। তো তখন রপ্তানিকারক নিরুৎসাহিত হবে, যে বাড়িতে রেমিটেন্স পাঠাচ্ছে সে টাকা পাবে কম, সে নিরুৎসাহিত হবে। তখন দেখা যাবে যে আপনার রপ্তানিকারক মানি লন্ডারিং করতেছে, যে রেমিটেন্স করার কথা সে হুন্ডি করতেছে, তাতে আবার আপনার ডলার ক্রাইসিস তৈরি হবে। তো বাংলাদেশ যে বিপদে পড়েছে, এটা একটা বিপদ, এটা একটা ক্লাসিক বিপদ। সারা দুনিয়ায় যারা ইকোনমিক ক্রাইসিসে পড়ে, তখন আপনি কমাতেও পারেন না, বাড়াতেও পারেন না, একটা মাঝামাঝি জায়গায় আপনার গলায় ব্যাঙের মতো আটকে যায়। তো বাংলাদেশ সেই জায়গায় আটকে গেছে। এখন যে যত রাজনৈতিক আশ্বাসই দিক যে আমি আগামীবার ক্ষমতায় গেলে জিনিসের দাম কমাবো, এই করবো সেই করবো, এটা পারবে না, অসম্ভব, এটা অসম্ভব। এখন সমাধানের পথটা কি? সমাধানের পথ হচ্ছে যে, এক নম্বর হচ্ছে যে ইনফ্লেশন হয়ে গেছে, এটা মেনে নিয়ে এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, আর যেন না হয়। আর যেন না হয় সেটা করার অনেকগুলো পথ আছে এবং সেটা করা সম্ভব। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে আপনার কি ইনফ্লেশন হবে না? আপনার ইকোনমির জন্য ইনফ্লেশন হইতেই হবে। 3-4% ইনফ্লেশন না হলে আবার আপনার অর্থনীতি বসে যাবে, আপনার উৎপাদন কমে যাবে। যেমন জাপান যে ক্রাইসিসে পড়েছে, ডিফ্লেশন, ওইখানে জিনিসপত্রের দাম কমে যাচ্ছে। জিনিসপত্রের দাম কমে যাওয়া কিন্তু একটা মারাত্মক ক্রাইসিস, কারণ জিনিসপত্র যদি দাম কমা শুরু করে, উৎপাদন ব্যাহত হবে। হ্যাঁ, যে উৎপাদনকারী সে উৎপাদন করবে না, উৎসাহ হারাবে, সে উৎপাদন বন্ধ করে দেবে। উৎপাদন বন্ধ করে দিলে জব লসেস হবে, তো সেটা তো করা যাবে না। তো বাংলাদেশ যে ক্রাইসিসে পড়েছে, সেই ক্রাইসিস থেকে বেরোনোর জন্য এই হইচই আমরা একটু বেশি করি। এবার আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, যে কোনো সমস্যায় আমরা খুব বেশি হইচই করি। একটা জিনিস দেখেন, বাংলাদেশের সঙ্গে সমসাময়িক একটা ঘটনা 2024 সালের আগস্ট মাসেই ঘটেছে। আমেরিকার এলএতে তখন ভয়ঙ্কর দাবানলের ঘটনা ঘটছিল, ল অ্যান্ড অর্ডার ভেঙে বেরোচ্ছিল, 5000 ডাকাতির ঘটনা রিপোর্ট হয়েছিল সেই সময়। আপনার দেশে 5 থেকে 13 তারিখ পর্যন্ত 8 দিন অফিসিয়ালি পুলিশ ছিল না, 9 দিন, 8 দিন 9 দিন অফিসিয়ালি পুলিশ ছিল না। কিন্তু 13 তারিখ তো অফিসিয়ালি ফিরলেও আনঅফিসিয়ালি তো প্রায় 15-16 দিন ছিল না। এই যে 1 মাস আপনার দেশে পুলিশ ছিল না, পৃথিবীর অন্য কোনো দেশ হলে দেশ টিকতো? আমার দেখান যে ইউরোপ আমেরিকায় দেখান, কোনো সিভিলাইজ সোসাইটি দেখান যে জায়গায় 8 দিন পুলিশ নাই, স্টেট টিকে আছে। বাংলাদেশ টিকে গেছে। কেন টিকে গেছে? 1 ঘন্টা বিদ্যুৎ না থাকলে এই দেশের মানুষজন টিকাইছে। তার মানে মানুষের উপরে আমাদের আস্থা। হ্যাঁ, মানুষের উপর আস্থা। আপনি দেখেন যে আপনার 5 আগস্ট, আমরা শেষ করবো রাজীব আহমেদ, বাংলাদেশের মানুষ 5 আগস্ট তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা দেখিয়েছে যে বাংলাদেশের মানুষ আসলে, আমরা যত খারাপ বলি সবাই ঘর পাড়তে হবে, বাংলাদেশের মানুষ অত খারাপ না। 12 তারিখের পরেও আমরা সফলতা আশা করি দেখাবো যে জনগণ সরকারের কাছ থেকে অ্যাকাউন্টেবিলিটি আদায় করবে এবং বিরোধী দল তার দায়িত্বটা ঠিকমতো পালন করবে। বাংলাদেশে বিরোধী দল ঠিকমতো দায়িত্ব পালন করছে না, এইটাই বাংলাদেশের একটা অন্যতম সমস্যা। আশা করি আগামী সংসদে সেটা ঘটবে না। ধন্যবাদ রাজীব আহমেদ আপনাকে, ধন্যবাদ ইমরান হোসেন। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসের নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়, প্রজা থেকে হয়ে ওঠে নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে।
প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।